10 এপ্রিল 1912 পৃথিবীর সবথেকে বড় এবং লাক্সারি জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে। জাহাজটি ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত যাত্রা করবে। এই জাহাজের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ ছিল, বড় বড় অ্যাক্টর থেকে শুরু করে বিজনেসম্যান এবং শ্রমিক, যারা আমেরিকায় গিয়ে সুন্দর জীবনের আশা করেছিল। প্যাসেঞ্জার, মিডিয়া এবং পাবলিকের মধ্যে অনেক এক্সাইটমেন্ট ছিল, কারণ জাহাজটি যতটা বড় ছিল ঠিক ততটাই লাক্সারিয়াস জিনিসপত্রে ভরা ছিল। সেই সময় জাহাজটিকে তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 7.5 মিলিয়ন ইউএস ডলার, যা বর্তমান সময়ে প্রায় 400 মিলিয়ন ইউএস ডলার। জাহাজের ভেতরটি কোনো 5 স্টার হোটেলের থেকে কম ছিল না। এর মধ্যে 4টি রেস্টুরেন্ট, একটি হিটেড সুইমিং পুল, জিম, 2টি বারবার শপ এবং একটি লাইব্রেরি ছিল। তার সাথে এমন সেফটি ফিচার্স ছিল জাহাজটির মধ্যে, যার কারণে জাহাজটিকে আনসিন কেবল বলা হতো, যার মানে জাহাজটি কখনো ডুববে না। হোয়াইট স্টার লাইন সেই কোম্পানিটির নাম ছিল যেটা এই টাইটানিক জাহাজটিকে তৈরি করেছিল, এবং এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তিনি সকলের সামনে এসে ঘোষণা করেন যে জাহাজটি আনসিন কেবল। এত সেফটি ফিচার্স এবং এত খরচ করে তৈরি করা জাহাজটি কেন তার প্রথম যাত্রায় ডুবে গিয়েছিল? সেদিন রাত্রে কি ঘটেছিল জাহাজটির সাথে? কেন তারা এত বড় আইসবার্গকে দেখতে পায়নি? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চলেছেন এই ভিডিওতে। 12 এপ্রিল 1912 যাত্রা শুরু করার ঠিক 2 দিন পর টাইটানিক জাহাজ তার প্রথম আইস ওয়ার্নিং পায়। টাইটানিকের যাত্রাপথে অনেক বড় বড় বরফের পাহাড়ের সম্মুখীন হতে হয়েছিল, যেগুলোকে আইসবার্গ বলা হয়। আইসবার্গ থাকার কারণে টাইটানিককে সাবধানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। টাইটানিককে সাবধান করার পরেও ক্যাপ্টেন জাহাজের গতিবেগ কম করেনি। 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে জাহাজটি চলতে থাকে। 14 এপ্রিল 1912 আরও 7টি আইস ওয়ার্নিং দেওয়া হয় টাইটানিককে, কিন্তু জাহাজের ক্যাপ্টেন এবং ক্রুজ মেম্বাররা ওয়ার্নিংগুলোকে ইগনোর করে দেয় এবং জাহাজের গতিবেগ কম করা থেকে বিরত থাকে। জানা যায় যে 14 এপ্রিলের সেই রাতে চাঁদের আলো ছিল না, যার কারণে ভিজিবিলিটি অনেক কম ছিল। জাহাজের সামনের দিকে উঁচু টাওয়ারের মতো একটি জায়গা থাকে, যেটাকে ক্রুজ নেস্ট বলা হয়, যার সাহায্যে জাহাজের সামনে কি রয়েছে সেটা অনেক আগে থেকেই দেখা যায়। এই ক্রুজ নেস্টের মধ্যে যারা ছিল তাদের অনেক ঠান্ডা আবহাওয়ার সম্মুখীন হতে হয়েছিল, কারণ সেই সময় অতিবেগে ঠান্ডা হাওয়া বইছিল, আর সেই কারণেই তাদের সামনে দেখতে সমস্যা হচ্ছিল। রাত 11:39 ফ্রেডরিক ফ্লেইট নামের একজন ক্রু মেম্বার ক্রুজ নেস্ট থেকে একটি আইসবার্গ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে অফিসারদের কল দিয়ে চিল্লিয়ে বলে যে সামনে একটি আইসবার্গ রয়েছে, তাড়াতাড়ি জাহাজটিকে বাম দিকে ঘোরানো হোক। এবং ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে জাহাজটিকে বাম দিকে ঘোরানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এর ঠিক 1 মিনিট পর 11:40 জাহাজটিকে আইসবার্গে গিয়ে ধাক্কা মারে। আইসবার্গের সাথে জাহাজের সামনে ডান দিকে ধাক্কা লাগে এবং 10 সেকেন্ড ধরে জাহাজ ঘষা খেতে থাকে। এতে জাহাজের সামনে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যে আইসবার্গের সাথে জাহাজের ধাক্কা লেগেছিল সেটি কোনো ছোটোখাটো আইসবার্গ ছিল না। আইসবার্গটি 100 ফিট লম্বা এবং 400 ফিট চওড়া ছিল, যা আকারে একটি ফুটবল মাঠের সমান, এবং ওজন ছিল প্রায় 15 লক্ষ টন। ধাক্কা লাগার কিছু সময় পর জাহাজের ক্যাপ্টেন এবং আর্কিটেক্ট খোঁজ লাগায় যে জাহাজ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ দেখে তারা বুঝতে পারে যে জাহাজটি খুব শীঘ্রই ডুবতে চলেছে। তারা অবাক হয়ে যায়, কারণ তারা জানতো এই জাহাজ কখনো ডুববে না। আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে জাহাজটিকে আনসিন কেবল বলা হতো, কারণ এতে সেরকমই 2টি সেফটি ফিচার্স ছিল। প্রধান 2টি সেফটি ফিচার্স এর একটি হলো ডবল বাটাম হাল। হাল জাহাজের মেইন বডিকে বলা হয়। ডবল বাটাম হাল মানে 2টি লেয়ার লাগানো ছিল এটাতে, যার ফলে একটি লেয়ার ভেঙে গেলে দ্বিতীয় লেয়ারটি বাঁচিয়ে নেবে।
এবং দ্বিতীয় ফিচার্সটি হলো জাহাজের মেইন বডি মানে হালে 16টি আলাদা আলাদা কম্পার্টমেন্ট ডিভাইড করা হয়েছিল। এই 16টির মধ্যে যদি 4টি কম্পার্টমেন্টে পানি ঢুকে পরিপূর্ণ হয়ে যায় তাহলেও জাহাজটি ডুববে না। কিন্তু আইসবার্গের সাথে জাহাজের যে ধাক্কা লেগেছিল সেটি জাহাজের সাইডে লেগেছিল, যে কারণে সেখানে ডবল বাটাম হাল কাজে লাগেনি। এটি এত বড় ধাক্কা ছিল যে 16টির মধ্যে 6টি কম্পার্টমেন্টে ড্যামেজ হয়ে গিয়েছিল, যেখানে লিমিট ছিল 4টি। আস্তে আস্তে জাহাজের সামনের অংশ ডুবতে শুরু করে। ধাক্কা লাগার 20 মিনিট পর রাত 12টার সময় জাহাজের ক্যাপ্টেন রেডিও সিগন্যাল পাঠানোর নির্দেশ দেয়, যাতে আশেপাশে থাকা জাহাজগুলোও জানতে পারে। 12:20 RMS কার্পাথিয়া নামে একটি জাহাজ টাইটানিক থেকে 107 কিলোমিটার দূরে ছিল। তারা রেডিও সিগন্যাল পায় এবং টাইটানিকের দিকে আসতে শুরু করে। কিন্তু সমস্যা একটাই ছিল যে জাহাজটি তার টপ স্পিডে থেকেও টাইটানিকের কাছে পৌঁছাতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। বাকি ক্রু মেম্বাররা রকেট এবং ফ্লেয়ার জ্বালাতে শুরু করে এই আশায় যাতে আশেপাশে থাকা কোনো জাহাজ তাদের দেখতে পায়। দুর্ভাগ্যবশত কার্পাথিয়া জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজ থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না। এবার টাইটানিকের ক্যাপ্টেন লাইফ বোর্ডের সাহায্যে যাত্রীদের বাঁচানোর নির্দেশ দেয়। প্রথমে বাচ্চা এবং মহিলাদেরকে লাইফ বোর্ডে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় যাত্রীদের মধ্যে তেমন ভয় কাজ করছিল না, কারণ তারা জানতো যে জাহাজটি কখনো ডুবতে পারে না। সেই কারণে প্রথম লাইফ বোর্ডে কেবলমাত্র 28 জন বসেছিল, কিন্তু তাতে সিটিং ক্যাপাসিটি ছিল 65। রাত 1টার সময় জাহাজের সামনের অংশ ডুবতে শুরু করে, যার কারণে পিছনের অংশটি উপরের দিকে উঠতে থাকে। তখন তারা বুঝতে পারে যে জাহাজটি আসলে ডুবতে চলেছে এবং লাইফ বোর্ডে ওঠার জন্য মারামারি শুরু করে। কারণ লাইফ বোর্ডের সংখ্যা ছিল মাত্র 20টি, যার মধ্যে সব মিলিয়ে 1200 জন বসতে পারত, কিন্তু জাহাজে সব মিলিয়ে 2200 জন যাত্রী ছিল। রাত 2:05 শেষ লাইফ বোর্ড টাইটানিক থেকে জলে নামানো হয়। তারপরেও জাহাজে 1500 জনের মতো মানুষ ছিল। 2:20 জাহাজটির মধ্যাংশে ফাটল ধরে দুভাগ হয়ে যায় এবং আস্তে আস্তে জলের মধ্যে ডুবে যায়। কখনো ডুববে না বলা জাহাজটি সম্পূর্ণরূপে ডুবতে 3 ঘন্টা সময়ও লাগেনি। যারা জাহাজের মধ্যে ছিল তারা জাহাজের সাথে ডুবে গিয়েছিল এবং যারা সাঁতার জানতো তারা ঠান্ডায় মারা গিয়েছিল, কারণ জলের তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস। RMS কার্পাথিয়া জাহাজ, যেটি রেডিও সিগন্যাল পেয়ে টাইটানিকের কাছে আসছিল, সেটি ভোর 3:30 থেকে 4টার মধ্যে এসে পৌঁছায়। লাইফ বোর্ডের মধ্যে থাকা 705 জন যাত্রী ছিল, তাদেরকেই জাহাজটিতে উদ্ধার করে নিয়েছিল। এরপরে ইনভেস্টিগেশন শুরু হয় এবং কিছু অবাক করা ঘটনা সামনে আসে। প্রথমত, সেই রাতেই মাত্র 37 কিলোমিটার দূরে HS ক্যালিফোর্নিয়া নামের একটি জাহাজ ছিল, যেটি ঠিক সময় মতোই টাইটানিকের কাছে পৌঁছাতে পারত, কিন্তু তাদের রেডিও সিগন্যাল বন্ধ থাকায় তাদের কাছে সিগন্যাল পৌঁছায়নি। দ্বিতীয়ত, যে কোম্পানি টাইটানিকের জন্য লাইফ বোর্ড বানিয়েছিল তারা জাহাজে পর্যাপ্ত পরিমাণ লাইফ বোর্ড রাখেনি, কারণ তারা ভেবেছিল জাহাজটি কখনোই ডুবতে পারে না। তৃতীয় ভুল ছিল স্টিয়ারিং হুইল চালানো রবার্ট টিচিংস এর। সেই রাতে ক্রুইজ নেস্ট থেকে বলা হয়েছিল জাহাজটিকে বাম দিকে ঘোরানোর জন্য, কিন্তু সে ভয়ে জাহাজকে ডান দিকে ঘুরিয়ে ফেলে। যতক্ষণে সে তার ভুল বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চতুর্থ কারণ, টাইটানিককে অনেকবার আইস ওয়ার্নিং দেওয়া হয়েছিল এবং জাহাজের স্পিড কমানোর কথা বলা হয়েছিল, কিন্তু জাহাজটি তার টপ স্পিডে এগিয়ে যাচ্ছিল। তাহলে কেন ক্যাপ্টেন জাহাজের স্পিড কম করেনি? জানা যায় যে টাইটানিক কোম্পানির চেয়ারম্যান জাহাজের ক্যাপ্টেনকে বলেছিল যে জাহাজের গতিবেগ যেন কম না করা হয়, এবং এটাও বলেছিল যে জাহাজটির প্রথম জার্নি যেন 6 দিনের মধ্যেই কমপ্লিট করে, যাতে নতুন রেকর্ড তৈরি হয় এবং কোম্পানি দেখাতে পারে যে জাহাজটি শুধু লাক্সারিয়াস এবং বড়ই নয়, তার সাথে অনেক দ্রুতগতি সম্পন্ন।
টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পর থেকে এটাকে খুঁজে পেতে সময় লেগে যায় প্রায় 70 বছর। 1985 সালে আমেরিকার একজন ওশান এক্সপ্লোরার এবং ফ্রেঞ্চ ওশানোগ্রাফার মিলে টাইটানিক জাহাজকে খুঁজে বার করে। সমুদ্র থেকে প্রায় 3800 মিটার নিচে, মানে 3.8 কিলোমিটার নিচে এর ধ্বংসাবশেষ পাওয়া যায় দুটি আলাদা আলাদা অংশে। বর্তমানে এই জাহাজটি আস্তে আস্তে সমুদ্রের সাথে মিশে যাচ্ছে। একটি রিপোর্ট অনুযায়ী এই জাহাজটি 2030 সালের মধ্যে সম্পূর্ণরূপে সমুদ্রপৃষ্ঠে মিশে যাবে। আজ এই ঘটনাটি ঘটে যাওয়ার 111 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের মনে টাইটানিককে নিয়ে কৌতূহল এখনও প্রবল। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।